হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে আলোচনা করব প্র্যাকটিস সেট 8। এই প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউবিপি, কেপি, রেলওয়ে, এসএসসি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্বামী বিবেকানন্দ। জ্ঞানযোগ হলো স্বামী বিবেকানন্দের 4টি যোগ সম্পর্কিত বিখ্যাত গ্রন্থের একটি। বাকি 3টে যোগ হলো কর্মযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। স্বামী বিবেকানন্দ তার এই 4টি যোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিকতার পথে একটি সামগ্রিক ধারণা দিয়েছেন, যেখানে প্রতিটি যোগই হলো মোক্ষ লাভের একটি স্বতন্ত্র এবং কার্যকর পথ। পরের প্রশ্ন হলো, মোবলা বিদ্রোহ কবে হয়েছিল? মোবলা বিদ্রোহ কবে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1921 সালে 20 আগস্ট। মোবলা বিদ্রোহ মালাবার অঞ্চলে সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং সামন্ততান্ত্রিক ব্যবস্থার শোষণ এবং তৎকালীন খিলাফত ও অসহযোগ আন্দোলনের প্রভাবের কারণে মুসলিম কৃষকদের বিদ্রোহ ছিল। পরের প্রশ্ন হলো, পলাশির যুদ্ধে ইংরেজদের সাহায্য করেছিলেন কে? পলাশির যুদ্ধে ইংরেজদের সাহায্য করেছিলেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, মীর জাফর। 1857 সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন মীর জাফর। ইংরেজদের সাহায্য করার ফলে ইংরেজরা সহজেই বিজয়ী হন এবং সিরাজ উদ্দৌলা পরাজিত হন। পরের প্রশ্ন হলো, দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে জয়ী হন? দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে জয়ী হন? সঠিক উত্তরটি হলো অপশন সি, আকবর। 1556 সালে 5ই নভেম্বর আকবর এবং সম্রাট হেমচন্দ্র বিক্রম আদিত্যের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে আকবর বিজয়ী হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি আরও সুদৃঢ় হয়। পরের প্রশ্ন হলো, প্রাসাদ নগরী বলা হয় কোনটিকে? প্রাসাদ নগরী বলা হয় কোনটিকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, কলকাতা। কারণ এই শহরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে নির্মিত বহু সুন্দর এবং বিশাল প্রাসাদ রয়েছে, যেগুলো স্থাপত্য শৈলী গথিক, বারক এবং রোমান ও প্রাচ্যের প্রভাবের এক চমৎকার মিশ্রণ রয়েছে। এই কলকাতা শহরটি তার ঔপনিবেশিক স্থাপত্য এবং রাজকীয় ভবনগুলির জন্য খুবই পরিচিত। পরের প্রশ্ন হলো, ভারতের ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত। একে ভারতের ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কারণ এখানে তুলা এবং টেক্সটাইল শিল্প অত্যন্ত উন্নত। এটি দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ টেক্সটাইল কেন্দ্র। পরের প্রশ্ন হলো, মেখলিগঞ্জ মহকুমা কোন জেলার অন্তর্গত? মেখলিগঞ্জ মহকুমা কোন জেলার অন্তর্গত? সঠিক উত্তরটি হলো অপশন বি, কোচবিহার জেলার। এই জেলায় মোট 5টি মহকুমা রয়েছে। কোচবিহার জেলার মহকুমাগুলি হলো কোচবিহার সদর মহকুমা, দিনহাটা মহকুমা, মাথাভাঙা মহকুমা, মেখলিগঞ্জ মহকুমা এবং তুফানগঞ্জ মহকুমা। পরের প্রশ্ন হলো, মুক্তার শহর হিসেবে পরিচিত কোন শহর? মুক্তার শহর হিসেবে পরিচিত কোন শহর? সঠিক উত্তরটি হলো অপশন ডি, হায়দ্রাবাদ। কারণ এই শহরে মুক্তা এবং হীরা বিক্রির কারবার রয়েছে। এছাড়াও হায়দ্রাবাদ হাইটেক শহর এবং নিজামের শহর হিসেবেও পরিচিত। পরের প্রশ্ন হলো, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, প্রেসিডেন্সি কলেজ। 1817 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ পরে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত এবং বর্তমানে এটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামেও পরিচিত। পরের প্রশ্ন হলো, কোন জায়গাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোন জায়গাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, আহমেদাবাদকে। যেমন ইংল্যান্ডের ম্যানচেস্টার তুলার কাপড়ের জন্য বিখ্যাত, ঠিক তেমনই আহমেদাবাদও তুলার টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত।
আমেদাবাদ ভারতের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী শহর এবং আমেদাবাদে ব্যবসা বাণিজ্যের জন্য একে পূর্বের বোস্টনও বলা হয় এবং আমেদাবাদের আগে নাম ছিল কর্ণাবতী। পরের প্রশ্ন হলো হাওড়া জেলার জলবায়ু কেমন ধরনের? হাওড়া জেলার জলবায়ু কেমন ধরনের? সঠিক উত্তরটি হলো অপশন সি, উষ্ণ এবং আর্দ্র। এটি দক্ষিণবঙ্গের পল্লল সমভূমির উপর অবস্থিত এবং এখানে হুগলি, রূপনারায়ণ এবং দামোদরের মতো নদী প্রবাহিত হয়েছে, যা এই জেলায় আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন হলো বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কোন জেলা? বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কোন জেলা? সঠিক উত্তরটি হলো অপশন সি, কলকাতা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে কলকাতা ছিল বিপ্লবী সংগঠনগুলির প্রধান কেন্দ্র। এখানে অনুশীলন সমিতি সহ অন্যান্য বহু সংগঠন কাজ করেছিল। পরের প্রশ্ন হলো নদিয়া জেলার পূর্বের নাম কী ছিল? নদিয়া জেলার পূর্বের নাম কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, নবদ্বীপ জেলা। এই নামটি নবদ্বীপের পবিত্রতার কারণে রাখা হয়েছিল, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং তার উপাসনার কেন্দ্রবিন্দু ছিল। ব্রিটিশরা 1787 সালে যখন এই জেলাটি গঠন করেন, তখন তারা নবদ্বীপ শহরকেই কেন্দ্র করে এই অঞ্চলের নামকরণ করে। পরের প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1857 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে 24শে জানুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠার পেছনে মূল প্রস্তাবনা দিয়েছিলেন তৎকালীন ভারতের ব্রিটিশ সরকারের শিক্ষা সচিব ডক্টর ফ্রেডরিক জোন, যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। পরের প্রশ্ন হলো আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়? আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 2014 সালে। আলিপুরদুয়ার জেলা 25শে জুন 2014 সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের 20তম জেলা। পরের প্রশ্ন হলো ভারতের স্বপ্নের শহর বা সিটি অফ ড্রিমস কাকে বলা হয়? ভারতের স্বপ্নের শহর বা সিটি অফ ড্রিমস কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, মুম্বাইকে। কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ তাদের স্বপ্ন পূরণের আশায় আসে এবং এখানে বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বড় বড় ব্যবসার কেন্দ্র। মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী হিসেবেও পরিচিত এবং মুম্বাই বন্দর নগরী হওয়ায় এখানে ব্যবসা বাণিজ্যের বিশাল সুযোগ সুবিধা রয়েছে। পরের প্রশ্ন হলো সেল মেমব্রেন কোন ধরনের কোষে দেখতে পাওয়া যায়? সেল মেমব্রেন কোন ধরনের কোষে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষেই দেখতে পাওয়া যায়। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন হলো প্রতিটি জীবন্ত কোষের একটি অপরিহার্য অংশ। এটি কোষের ভেতরের অংশকে বাইরের পরিবেশ থেকে পৃথক করে এবং কোষের মধ্যে পদার্থ প্রবেশ এবং নির্গমনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। পরের প্রশ্ন হলো কোন যন্ত্রের সাহায্যে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়? কোন যন্ত্রের সাহায্যে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, থার্মোকাপল বা টিইজি, অর্থাৎ থার্মো ইলেকট্রিক জেনারেটর। তাপ শক্তিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। পরের প্রশ্ন হলো শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ক্রান্তীয় পর্ণমোচী। শিশু একটি আদর্শ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ এবং শুষ্ক ঋতুতে বিশেষ করে গ্রীষ্মকালে এটির পাতা ঝরে যায় এবং এই ধরনের যে বৈশিষ্ট্য ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি খাপ খেয়ে যায় এবং শিশুর কাঠ শক্ত এবং টেকসই হয় আসবাবপত্র নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। পরের প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কী? এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কী? সঠিক উত্তরটি হলো অপশন বি, কিলোগ্রাম।
ওজন হলো এক প্রকার বল এবং বলের এসআই একক হলো নিউটন, তাই ওজনেরও এসআই একক হলো নিউটন। এটি হলো সেই বল যা 1 কিলোগ্রাম ভরের বস্তুকে 1 মিটার প্রতি সেকেন্ডে স্কয়ার হারে ত্বরান্বিত করে। পরের প্রশ্ন হলো ভারতের ডায়মন্ড সিটি বা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের ডায়মন্ড সিটি বা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুরাত। গুজরাটের সুরাত শহরকে ভারতের ডায়মন্ড সিটি বলা হয় কারণ এখানে সুরাটে বিশ্বের প্রায় 90% হীরা কাটা, পালিশ এবং প্রক্রিয়াকরণ করা হয়, যা শহরটিকে বিশ্বব্যাপী হীরার একটি প্রধান কেন্দ্রে পরিণত করেছে। পরের প্রশ্ন এবং এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন হলো যে দৃষ্টি সম্পর্কিত কোন পণ্যটি এখন 28%-এর পরিবর্তে 5% জিএসটি আকর্ষণ করে? দৃষ্টি সম্পর্কিত কোন পণ্যটি এখন 28%-এর পরিবর্তে 5% জিএসটি আকর্ষণ করে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দৃষ্টি সংশোধনকারী চশমা। জিএসটি কাউন্সিলের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী দৃষ্টি সংশোধনকারী চশমা, স্পেকটাকল লেন্স এবং ফ্রেম যা আগে 12% বা তারও বেশি করের আওতায় ছিল তা থেকে কর হ্রাস পেয়ে 5% হয়েছে এবং সানগ্লাস, বিশেষ করে ফ্যাশন এবং রক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত সানগ্লাস এখনও বেশি করের আওতায় রয়েছে প্রায় 18% এবং এই যে পরিবর্তন হবে তা কার্যকর হবে 2025-এর 22শে সেপ্টেম্বর থেকে। পরের প্রশ্ন হলো আর্কিমিডিসের নীতিতে কি বলা হয়েছে? আর্কিমিডিসের নীতিতে কি বলা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভাসমানতার বল। আর্কিমিডিসের নীতিতে বলা হয়েছে যে তরল বা গ্যাসীয় মাধ্যমে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত কোনো বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করে, যার মান বস্তুটির যে পরিমাণ তরল বা গ্যাসকে স্থানচ্যুত করে তার ওজনের সমান হয়ে থাকে। পরের প্রশ্ন হলো পদাবলী সাহিত্য প্রবন্ধই গ্রন্থটির রচয়িতা হলেন? পদাবলী সাহিত্য প্রবন্ধই গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, কালিদাস রায়। তিনি রবীন্দ্র যুগের একজন উল্লেখযোগ্য রবীন্দ্রনানুসারী একজন লেখক ছিলেন। এই গ্রন্থে তিনি পদাবলী সাহিত্য সম্পর্কে আলোচনা করেছেন। কালিদাস রায়ের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে প্রাচীন বঙ্গ সাহিত্য পরিচয়, শরৎ সাহিত্য এবং সাহিত্য প্রসঙ্গ ইত্যাদি। পরের প্রশ্ন হলো সরকারের সাম্প্রতিক জিএসটি সংস্কারের অধীনে কোন দুটি দুগ্ধজাত পণ্যকে জিএসটি থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে? সরকারের সাম্প্রতিক জিএসটি সংস্কারের অধীনে কোন দুটি দুগ্ধজাত পণ্যকে জিএসটি থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দুধ এবং পনির। এর উদ্দেশ্য হলো দুগ্ধ খাতের উৎপাদন খরচ কমানো এবং গ্রামীণ দুগ্ধ বিতরণকারী এবং কৃষকদের দারিদ্র্য কমানো এবং সাধারণ ভোক্তার উপর ট্যাক্সের বোঝা হ্রাস করা। পরের প্রশ্ন হলো আরএনএতে থাইমিনের স্থানে কি থাকে? আরএনএতে থাইমিনের স্থানে কি থাকে? সঠিক উত্তরটি হলো অপশন এ, ইউরাসিল। ডিএনএতে 4টি নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এবং আরএনএতে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে যা অ্যাডেনিনের পরিপূরক হিসেবে কাজ করে। পরের প্রশ্ন হলো কোন সার উপাদানের উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে? কোন সার উপাদানের উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। সরকারের সাম্প্রতিক জিএসটি সংস্কারে কৃষিখাতে সার উৎপাদনে ব্যবহৃত অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের উপর করের হার 18% থেকে কমিয়ে মাত্র 5% করা হয়েছে। এর ফলে কৃষকদের সার উৎপাদনের খরচ কমবে এবং কৃষিক্ষেত্রে সরাসরি সুবিধা পৌঁছাবে। পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? নিম্নলিখিত কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ফ্যাট। তাপন মূল্যের হিসাবে 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, যা কার্বোহাইড্রেট এবং প্রোটিনের দ্বিগুণেরও বেশি হয়ে থাকে। পরের প্রশ্ন হলো সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম কোথায় থাকে?
সঠিক উত্তরটি হলো অপশন বি, প্রাণীকোষে। সেন্ট্রোজোম প্রাণীকোষের সাইটোপ্লাজমে সাধারণত নিউক্লিয়াসের পাশে অবস্থিত। এটি কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করে এবং দুটি সেন্ট্রিওল নিয়ে গঠিত এটি, যা নিরাকার ম্যাট্রিক্সে আবদ্ধ থাকে এবং উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থাকে না। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি হিসাবে বিবেচিত হয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, হাইড্রোজেন। হাইড্রোজেনকে সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি হিসাবে বিবেচনা করা হয় কারণ এর ক্যালোরিফিক মান বা তাপন মূল্য মান প্রতি কিলোগ্রামে প্রায় 1,41,790 কিলোজুল, যা অন্যান্য জ্বালানির চেয়ে অনেক বেশি। অর্থাৎ হাইড্রোজেনের একক ভরে সম্পূর্ণ দহনে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। পরের প্রশ্ন হলো, ভারতের প্রথম কৃষি বিপ্লব কোনটি? ভারতের প্রথম কৃষি বিপ্লব কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, সবুজ বিপ্লব, যা 1960-এর দশকের মাঝামাঝি সময়ে এম.এস. স্বামীনাথনের নেতৃত্বে শুরু হয় এবং উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করে খাদ্যশস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এর লক্ষ্য ছিল খাদ্যশস্যের উৎপাদনশীলতা বাড়ানো, বিশেষ করে গম এবং ধানের ক্ষেত্রে, এবং সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে এম.এস. স্বামীনাথনকে। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হওয়ার গৌরব অর্জন করেছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হওয়ার গৌরব অর্জন করেছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশকে 2010 সালে ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। হিমাচল প্রদেশে নবায়নযোগ্য শক্তি, বনায়ন, শক্তি দক্ষ প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করেছে এবং কার্বন ক্রেডিট ট্রেডিং সিস্টেম চালু করেছে যাতে শিল্পগুলো নিঃসরণ কমাতে উৎসাহ করে এবং 2030 সালের মধ্যে পুরোপুরি কার্বন মুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন হলো, ড্যাশ সালে চালু হওয়া স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোক্তাদের সমর্থন করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম চালু করেছে। ড্যাশ সালে চালু হওয়া স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোক্তাদের সমর্থন করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম চালু করেছে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 2016 সালে 16 জানুয়ারিতে এটি চালু হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগ ভারত সরকার দ্বারা উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এবং একটি ইকোসিস্টেম তৈরি করে উদ্ভাবনের প্রচার করার জন্য চালু করা হয়েছিল, যা স্টার্ট আপগুলোর বৃদ্ধির জন্য সহায়ক। এটি 15 আগস্ট 2015-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ঘোষণা করা হয়েছিল এবং 16 জানুয়ারি 2016 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল? নিম্নলিখিত কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো ভারতের উন্নয়ন পরিকল্পনা, যা সরকার কর্তৃক 5 বছরের মেয়াদে বিভিন্ন আর্থসামাজিক লক্ষ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়। 2012 থেকে 2017 সালে দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল, যার লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন, সামাজিক উন্নয়ন বৃদ্ধি করা এবং টেকসই উন্নয়ন প্রচার করা। এটি ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা। পরের প্রশ্ন হলো, নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ কবে গঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগ ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে 1 জানুয়ারি 2015 সালে গঠিত হয়। এটি ভারতের জন্য একটি নীতি নির্ধারণমূলক থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। পরের প্রশ্ন হলো, জিডিপি এর পূর্ণরূপ কি? জিডিপি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এটি একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট আর্থিক মূল্য নির্দেশ করে এবং একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও আকার পরিমাপের জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি?
ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক এবং দেশের মোট সম্পদের দিক থেকে শীর্ষস্থানীয়। এসবিআই বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির ফরচুন গ্লোবাল 500 তালিকাও স্থান করে নিয়েছে, যেখানে এটি একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোম টাস্ক রইল, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত নেপাল, ভারত শ্রীলঙ্কা, ভারত মালদ্বীপ, ভারত মায়ানমার। তোমরা কমেন্টে উত্তরটি দিও। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল প্র্যাকটিস সেট 8। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।